দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। $30 বিলিয়ন বিনিয়োগ হচ্ছে ভারতে। কোথায় কোথায় বিনিয়োগ হচ্ছে? $30 বিলিয়ন বিনিয়োগ হচ্ছে। খবরটা আপনারা ইতিমধ্যে শুনে গেছেন যে $30 বিলিয়ন বিনিয়োগ করতেছে একজন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান। কোথায় বিনিয়োগ করতেছে? কোথায় বিনিয়োগ করতেছে? দিল্লিতে। কোথায় বিনিয়োগ করতেছে? ভারতে। ভারতে 4 লাখ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন রবিন খোদা নামে এক বাংলাদেশি শিল্পপতি। এর অংশ হিসেবে গত 5 জুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন তিনি। কি বুঝলেন? আচ্ছা, তাহলে এবার মূল খবরটা আমরা পরে আসি, দেখি কি আছে সেখানে। তাহলে একটু শুনি, খুব মজার খবর না এটা? যখন আমার ভাবির পোলারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে, তখন বাংলাদেশি বিনিয়োগ করতেছে ভারতে গিয়ে। আবার কি যেন আছে, ফাসেক চৌধুরী নাকি কাকে যেন নিয়োগ দিয়েছিল বিনিয়োগ আনতে, কোটি কোটি টাকা তার পিছনে ব্যয় করলো, ফলাফল শূন্য। তাহলে এবার শোনেন কি আসছে, একটু খবরটা একটু শুনে আসি। খবর পড়তেছি, এটা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশের, সেখানের খবর শিরোনাম, ভারতে $30 বিলিয়ন মানে 4 লাখ কোটি টাকা বিনিয়োগ করবেন বাংলাদেশি অস্ট্রেলীয় ব্যবসায়ী। মূল খবর হচ্ছে ফোর্বসের। তো আচ্ছা, যাই হোক, আবার বললেন না যেটা এটা ভারতের গুজব, এটা আবার বললেন না। হ্যাঁ, আবার বললেন না এটা শেখ হাসিনা গুজব ছড়িয়েছে, বা আওয়ামী লীগ গুজব ছড়িয়েছে, বা আমি গুজব ছড়িয়েছি, বা ভারতের যারা দালাল তারা, এটা আবার বললেন না। হ্যাঁ হ্যাঁ, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও ক্লাউড কম্পিউটিং এর চাহিদা ক্রমে বাড়ছে। সেই চাহিদাকে কাজে লাগাতেই 2030 সালের মধ্যে ভারতের ডেটা সেন্টারের প্রকল্পে 3 লাখ কোটি রুপি, 30 বিলিয়ন বিদেশি বিনিয়োগ করছেন, ডলারে বেশি বিনিয়োগ করছেন অস্ট্রেলিয়া বাংলাদেশি শিল্পপতি রবিন খোদা। হাই খোদা, হাই খোদা খালেদ, এটি কি হইলো? হাই খোদা জামাতের আমির, হাই খোদা পাশে, এটি কি হইলো? শোনেন, এই বিনিয়োগ লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মকর্তার সাথে বৈঠক করেছেন রবিন। বৈঠকের পরে ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার প্রকাশিত একটি বিবৃতিতে এয়ার ট্রাঙ্ক জানিয়েছে, গোটা ভারত জুড়ে তারা 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছে। এক্স নরেন্দ্র মোদী লিখেছেন, বলেছেন, এই ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং ও এআই এর আন্তর্জাতিক হাব হিসেবে ভারতের অবস্থানকে আরো মজবুত করবে। স্থানীয় সরবরাহ চেইনকে সহায়তা করে উদ্ভাবনীমুখী প্রগতিতে গতি আনবে। এটা নরেন্দ্র মোদীজি তার টুইটার বা এক্স হ্যান্ডেলে লিখেছেন। সবচেয়ে বড় প্রকল্পটি তৈরি হবে পশ্চিমাঞ্চলের রাজ্য মহারাষ্ট্রের। কোথাও আবার শিবসেনার দেশে, শিবসেনার রাজ্যে। হ্যাঁ, চলতি সপ্তাহের শুরুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এক্সে জানান, এয়ার ট্রাঙ্ক তার রাজ্যে 3 গিগাওয়াটের একটি ডেটা সেন্টার হাব তৈরি করবে। এর জন্য প্রায় 2 লাখ কোটি রুপি করা হবে। মুম্বাইয়ের অদূরে রায়গড়ে এই প্রকল্পের জন্য জমি কিন্তু ইতিমধ্যে লেটার অফ ইন্টেন্টে সই করেছে সিডনি ভিত্তিক সংস্থাটি। বুঝতে পারছেন? আর সিইও রবিন খোদা বলেছেন, আমাদের উচ্চাকাঙ্ক্ষার মাত্রার সঙ্গে ভবিষ্যতের চাহিদার মাত্রা মিলে যাওয়ার সম্ভাবনা যে অল্প কয়েকটি বাজারে রয়েছে, ভারত তার অন্যতম। তারপর শুনেন, এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে ক্রমশ নিজেদের উপস্থিতি শক্তিশালী করেছে। সেটা শুনেন, ডেটা সেন্টারে এই রমরমা ভারতীয় ধন কুবেরদের আকৃষ্ট করেছে। আগামী কয়েক বছরে ভারত জুড়ে ডেটা সেন্টার উন্নয়ন ডিজিটাল অবকাঠামো প্রকল্পে প্রায় $100 বিলিয়ন করে বিনিয়োগ করার পরিকল্পনা করেছে মুকেশ আম্বানি সহ। আচ্ছা, ওটা বাদ দিলাম, মুকেশ আম্বানি তার দেশে কি করবে? কি বুঝলেন ভাই? কি বুঝলেন? এখন শুনেন, 2-1টা কমেন্ট পরে শোনাই। আমি এখানে করছি দিল্লি না ঢাকা, কিভাবে ভোলারা। একজন প্রশ্ন করেছেন, একজন লিখেছেন, আব্দুল মালিক লিখেছেন, বাঙ্গুদের কলজা ফাইটটা যায়। ঠিক আছে, ঠিক আছে। তারপর কি কেউ আবার দোয়া করছে তার জন্য। আচ্ছা, তারপর দেখেন একজন লিখে, আল্লাহ কামড়া করলো কি?
আরেকজন লেখছে আমরা কি দোষ করলাম। প্রত্যেক ব্যবসায়ী তার বিনিয়োগের রিটার্ন চাইবে সেক্ষেত্রে ভারতের মতো 150 কোটি মানুষের দেশে $30 বিলিয়ন বিনিয়োগ শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে করা হয়। জি, কথা সত্য, এটাই সত্য, এই কথাটাই বলি। হ্যাঁ, এই দেশে কয়টা ইসলামী কওমি মাদ্রাসা ও মসজিদ বানালে জনগণ প্রাণ খুলে দোয়া দিত। স্কাই টিভি নামে একজন করছেন। আরেকজন লিখেছেন আতিকুর রহমান, উনি সুন্দর বলেছেন যে প্রতিটি বাজারে নিজস্ব শক্তি সত্তা আছে, কিন্তু ভারতে প্রবৃদ্ধি গতি পথ অন্যান্য, বিপুল জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে হচ্ছে সম্ভাবনা কোথাও পাওয়া কঠিন। ঠিকই বলেছেন। একজন লিখেছেন নিশাত রায়, ঢাকা না দিল্লি, দিল্লি দিল্লি, ঠিক আছে, যেখানে বেশি লাভ সেখানে বিনিয়োগ। কারেক্ট, ঠিকই বলেছেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ দিতে পারলে বিনিয়োগ বাংলাদেশে করতে। কারেক্ট, এই কথাটাই তো বলি। আপনি বিনিয়োগ বাড়াবেন কি এই জঙ্গিবাদ উস্কানি দিয়ে, মৌলবাদ উস্কানি দিয়ে? পাকিস্তানকে জায়গা দিলে আপনার বিনিয়োগ বাড়বে? পাকিস্তানের নাম শুনলেই তো মানুষ পালায় যায়। যাই হোক, তারপরে আরো কি দেখেন, তার বিনিয়োগের জায়গা সঠিক, বাংলাদেশে বিনিয়োগ করলে সে লস হবে, সেটা সবাই জানে। নিজের দেশ দেখিয়ে যারা অন্য দেশে গিয়ে ইনভেস্ট করে বিজনেস করে তাদের সুযোগ দেওয়া উচিত। গুড ডিসিশন, বিনিয়োগকারী ভুল করে না। আরেকজন তার পরিচয় লিখেছে, রবিন খোদার বাবার নাম এস এম ওয়াজেদ আলী। তিনি বাংলাদেশ সরকারি চাকরিজীবী, সিভিল সার্ভিস কর্মরত ছিলেন। পরিবারের আদি নিবাস ছিল সিরাজগঞ্জ জেলার ছায়াতলী গ্রামে। তাই নাকি? ইন্টারেস্টিং। পরে চাকরি গ্রহণ করে তিনি ঢাকায় বসবাস শুরু করেন। সেখান থেকে রবিন খোদার জন্ম, বেড়ে ওঠা। এই রবিন খোদার মায়ের নাম নির্ভরযোগ্য প্রকাশ হয়নি, তার বাবার সম্পর্কে তথ্য পাওয়া গেল, মায়ের নাম প্রকাশ করা হয় না। আরো জানেন রবিন খোদা বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি শহরে দুই স্ত্রী, দুই কন্যার সঙ্গে বসবাস করেন। হ্যাঁ, ঠিক আছে। আরেকজন লেখছে, একজন হিন্দুর কাছে কি আশা করবেন? আলাপ শুনছেন? এখন রবিন খোদার হিন্দু বানায় ফেলছে। তারপর আরেকটা দেখি কে কি, আপনাদের একটু এটা দেখানোর কারণটা ভিন্ন। তারপরে দেখি ইত্তেফাক লিখেছে, ভারতের প্রযুক্তি খাত $30 বিলিয়ন বিনিয়োগে বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের। আচ্ছা, দেখি কি লিখেছে এখানে। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে $30 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের রবিন খোদা প্রতিষ্ঠান এয়ার ট্রাঙ্ক এআইও ক্লাউড সম্প্রসারণে এই বিনিয়োগ। জানা গেছে ভারতের প্রযুক্তি অবকাঠামো খাতে 2030 $30 বিলিয়ন, 3 লাখ কোটি রুপি। 3 লাখ কোটি রুপি, আমাদের বাজেট যেন কত। ঠিক আছে। তিনি বলেছেন, ভারত হলো বিশ্বের এমন কয়েকটি বাজারের একটি, যেটা আমি বারবার বলি, ভারত হলো বিশ্বের এমন কয়েকটি বাজারের একটি যেখানে ভবিষ্যৎ চাহিদার পরিমাপ আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি মিলে যায়। প্রতিটি বাজারে নিজস্ব শক্তি থাকে, তবে ভারতের প্রবৃত্তির গতিপথ অনন্য। এখানকার বিশাল জনসংখ্যা, ডিজিটাল রূপান্তর, এআই নিয়ে তাদের উচ্চাকাঙ্ক্ষার যে সংমিশ্রণ তৈরি হয়েছে তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। যাই হোক, এবার আসি, কে কোথায় কি কমেন্টস করেছে ওইগুলো তো আপনারা বুঝতেই পারতেছেন। এখন কি মনে হয় আপনাদের, আমাদের এই বাংলাদেশি কেন সেখানে গেল? আপনি যত কথাই বলেন, নিজের দেশের প্রতি সবারই কিন্তু ভালোবাসা টান থাকে। আপনি তাকে যদি অত্যাচার করেন তবু, তাহলে রবিন খোদা, আমি যদি আজকে $30 বিলিয়ন মালিক থাকতাম বা আপনি থাকতেন, কি বলতেন? প্রথমে নিজের দেশটাকে কিন্তু আপনি বিনিয়োগ করতে চাইতেন। কথাটা সত্য কিনা বলেন? চাইতেন কিনা? চাইতেন। আমিও চাইতাম, রবিন খোদারও চাওয়ার কথা। কেন তিনি আসলেন না? কারণ এই দেশে বিনিয়োগের পরিবেশ নাই। এই দেশ শুধু মাদ্রাসা বাড়ানোর জায়গা, এই দেশ শুধু মোল্লা পয়দা করার জায়গা, এই দেশে শুধু চিঙ্কু বাম পয়দা করার জায়গা, বিনিয়োগকারী পয়দা করার জায়গা না। তার একটা উদাহরণ দেই, আমি এই দেশে একটি হসপিটাল করার বিনিয়োগকারী এনেছিলাম। আপনি জানেন 3 জায়গায় জমি কিনতে গিয়ে কি হয়েছিল? কানাডা হাইকোর্ট দেখায়, সব হাইকোর্ট বিনিয়োগ করতে পারে নাই। আমি 3-4টা দেশের মানুষের বিনিয়োগের ব্যবস্থা তখনও পারতাম,
এখনো পারি, ভবিষ্যতে পারবো, কিন্তু আমাদের রাষ্ট্র সেই সুযোগ সুবিধা দেয় না। একটা লাইসেন্স করতে গেলে হাসপাতালের জন্য কি করে জানেন? জমি কিনতে গেলে চাঁদাবাজি, জমি কিনতে গেলে বাটপারি। আশেপাশে সবাই যখনই শুনে যে এটা জমি কিনবে হাসপাতালের জন্য, আশেপাশে জমির দাম বাড়ায় দেয়। যে জমির দাম মনে করেন যে বিঘা হইলো 5 লাখ টাকা, আলোচনা করলে সেটা হয়ে যায় 10 লাখ। আবার লোক চলে আসে, আশেপাশে ইনভেস্টরদের নিয়ে যায়, নিয়ে আবার আশেপাশে তারাই জমি কেনা শুরু করে, চুক্তি করে, বায়নাপত্র আগে করে রাখে, মানে যাতে যায় গিয়ে বিপদে পড়ে ইনভেস্টর। তো ইনভেস্টর যারা করে তাদের কি বোকা মনে করেন? তারা হয়তো আমার মাধ্যমে বিনিয়োগ করবে, কিন্তু তারা তো সব খোঁজ নিতেছে, আমি কার সাথে চলি, কিভাবে চলি, কার সাথে কি, আমাকে না জানি তারা খোঁজ নেয়। সবসময় চিন্তা থাকবে ধোকার। ভালো কাজ আপনি পারবেন না। একটা জায়গা আমাদের এলাকায় পেয়েছিলাম, ওখানে 30 বিঘা, বুঝছেন? জমির কিছু দালালের জন্য সেটা নিতে পারিনি। শুধু আমাদের সরিষাবাড়িতে কমসে কম 2000 মানুষের সরাসরি চাকরি হইতো, কমপক্ষে 2000 মানুষের চাকরি হইতো পার্মানেন্ট, মানে পার্মানেন্ট চাকরি। তার টেম্পোরারি থাকতো। তাহলে যেখানে 2000 স্টাফ চাকরি করবে একটা হসপিটাল, সেইখানে কত বিশাল আয়োজন হবে, কতগুলো গেস্ট হাউস হবে, কতগুলো খাবারের দোকান হবে, কত মানুষের সাথে পরিবহনের সাথে যুক্ত হবে, কতগুলো প্রতিষ্ঠান হবে সেখানে, কতগুলো আপনার এই শুধুমাত্র কম্পিউটারের যে দোকানগুলো হবে, প্রিন্টিং করার কতগুলো হবে, সেখানে ব্যাংকের কয়েকটা প্রতিষ্ঠান থাকবে, সেখানে তো কয়েকটা ব্যাংকই বসাইতে হবে, শাখা দিতে হবে, তাই না? কিন্তু আমাদের দেশে এগুলো সবসময় চিন্তা করে আমার 10 টাকা লাভ হয়েছে, সমাজের, রাষ্ট্রের যা ইচ্ছা তাই হয়েছে, কেউ সহায়তা করবে না। আপনি পণ্য রপ্তানি করবেন, আপনি বায়ার হয়ে যাবেন, যখনই আপনি কোনো ফ্যাক্টরিতে যাবেন জিনিসের দাম বাড়াই দিবে। একজন আমাকে লেগেছে, আমাদের জামালপুরের কথা, এই যে আজকেই লেগেছে, যে আঙ্কেল জামালপুর থেকে নকশি খাতা নিয়ে যান। আরে বাবা, এটা আমি 7-8 বছর আগে চেষ্টা করেছি, খুচরা যা বেছে সেই দাম চাই যখন পাইকারি কিনতে যাই। এই হলো বাংলাদেশের মানুষ। জুতা জুতা জুতা, একজন প্রতিবাদ করেছে আমার পোস্টে, এই যে গতকাল নাকি পরশু দিন দিয়েছি, যে জুতার দাম ভারত থেকে 180 থেকে 200 টাকা, সেই জুতা আমার বাংলাদেশে চেয়েছে 480 থেকে 500। একটা জুতা বিক্রি করলে কয় টাকা লাভ হবে এক্সপোর্ট করলে? সর্বোচ্চ 50 টাকা, ধরেন 100 টাকায়। তাহলে সে জায়গায় 500 টাকা আপনি আগেই নিয়ে নিলেন, তাহলে ফায়দাটা করবে কোথায়? 500 টাকা যদি আপনাকে দেয়, তাহলে ট্যাক্স কত যাবে? পরিবহন, আপনি বলেন এই বাংলাদেশে ব্যবসা করতে পারবেন? মানে সুতার ব্যাপারে নিতে গেলে তো আরো, আর বস্তা নিতে গিয়ে তো আরো বোকা হয়েছি। ব্রোকাররাই অনেকে বলে আবার যে ব্রোকারে পাল্লাই পড়ছেন, মালিকের কাছে গেলে আর বেশি চায়। তখন আমার বলে ডিলাররা তো আগে নিয়ে রাখছে। মানে সব দিক দিয়ে এরকম দেখবেন, এদের মেন্টাল প্রিপারেশনটাই ভিন্ন। আপনি পারবেন না ব্যবসা করতে। তারপরে C&F এর জালিয়াতি, পরিবহনের জালিয়াতি, সেটা আলাদা, বদমাইশি করবে সেটা আলাদা। সরকারি সমস্যা, লোন পাবেন না। বিদেশে আপনি যে পৃথিবীর অনেক দেশ আছে, আপনি যদি এক্সপোর্ট করেন, আপনি মিনিমাম 70% আপনি লোন পাবেন, মিনিমাম, সর্বনিম্ন। কোনো দেশে 100%। আপনি যদি রপ্তানি যদি করতে পারেন, ব্যাংক আপনাকে 80% লোন দিবে, 80% মার্জিন দিবে, 80%, 70%, 90%, কমসে কম তো 50% তো চোখ বন্ধ করে দেয়। আমার দেশে যান, নতুন ব্যবসায়ীদের তো হাইকোর্ট দেখাই দিবে, আপনার তো এলসি মার্জিন দিবেই না, নতুন ব্যবসায়ীর মার্জিন দিবে না আপনাকে। আর যারা পুরাতন তাদেরও হাইকোর্ট দেখাই দেয়। আচ্ছা, ওই প্রসঙ্গ গেলাম, বাদ রাখেন। তাহলে আমার ভাবির পোলারা, এই যে তোমরা যে চিৎকার চেঁচামেচি, আমি যে বারবার বলি যে এই দেশে জামাতিরাই তো বিনিয়োগ করে না, বিএনপি নিজেরাই তো বিনিয়োগ করে না। বলেন 1 টাকা বিএনপির কোন শিল্পপতি 10 টাকা বিনিয়োগ করছে এই 3 মাসে? বলেন বিএনপির কোন শিল্পপতি 10 মাসে, 3 মাসে, তারা এখন তো তারা কোথায়? 30 টাকা বিনিয়োগ। বিএনপির যেতগুলো এমপি আছে 1 টাকা বিনিয়োগ করছে একটা শিল্পপতি, 1 টাকা। জামাতের যে এত জাকাতি টাকা, ফেতরা টাকা, নিজে করে বাটপারি টাকা, এবং নিজেদের ওদেরও ফান্ড আছে, ওদের অনেক পয়সা আছে, কই তাদের বিনিয়োগ করতে শুনছেন নতুন কোনো? বরং কালকেও কি দেখলাম, যে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তারা ঈদের ছুটিতে এসে দেখে তাদের চাকরি নাই, বা ছুটিতে এসে দেখে তাদের চাকরি নাই 2500-এর। কি বুঝলেন? এই হচ্ছে বাংলাদেশ। শিল্প কারখানার জন্য আপনি ব্যবসা নিতে পারবেন না। নার্সারির কথা বলি, নার্সারি, এই যে না আপনি দেখতেছেন আমি নিমের গাছ লাগাইতেছি, আমি কয়েক জায়গায় নার্সারির কথা বলছি। কি বলেছে আমাকে জানেন? তাদের আগে অ্যাডভান্স দিতে হবে, মানে তারা বীজ আনবে, বীজ রোপণ করবে, তারপরে আমাকে 4 মাস পরে, 3 মাস পরে দিবে, তাদের অ্যাডভান্স দিতে হবে অর্ধেক। এগুলো নার্সারির আলাপ। আর ভারতে আপনি শুধু মুখে অর্ডার দিবেন, একজন যাবেন শুধু ভারতের একজন,
আপনার কাজ আমার কাজ চলতেছে। আগামী বছর আমি ভারতে কমসে কম 1 কোটি নিম গাছ রোপণ করবো। 1 কোটি আগামী বছর ভারতে। আচ্ছা, বাংলাদেশে এখন আমি 20,000 রোপণ করতে পারি নাই। 20,000 রোপণ করতে পারি নাই। মাগনা গাছ রোপণ করবো, তা আমি করতে পারবো না। 25 টাকার নিমের গাছ এখন 45 টাকা হয়েছে, নো প্রবলেম, তারপর ঠিক আছে। আর ভারতে ওই 20-25 সর্বোচ্চ 30 রুপি এর মধ্যেই থাকে। এরা বাড়ায় না দাম, যদি বাল্ক নেন নিলে আরো কমে। আর এখানে যখন আমরা বাল্ক মানে বেশি অর্ডার দিবেন, দাম বেড়ে যায়। অদ্ভুত ব্যাপার। এখানে নার্সারিতে আমি বলছি যে আমার আগামী বছর আমার 20 লাখ চারা দরকার। আমি কয়েকজনকে বলেছি, সবাই আমার কাছে টাকা চায়, অ্যাডভান্স টাকা, তাও অর্ধেক টাকা চায়। চিন্তা করে দেখছেন, তার লাভ কিন্তু অর্ধেকের বেশি, আমার কাছে অর্ধেক টাকা চায়। কেন? আমি মানে এরা বুঝতেন তো, ব্যবসা যারা বুঝে না, বুঝে না, বাংলাদেশের মানুষ ব্যবসা বুঝে না। আপনারা বলে দেয়, আমি আমার চ্যানেলের মাধ্যমে বলি, যারা নিমের চারা যত চারা করবেন আমি কিনে নেবো আপনার কাছ থেকে। যত নিমের চারা করবেন, যত আপনি নিমের, যারা নার্সারি ব্যবসা করেন আপনি করেন, আমাকে মেসেজ করেন, এত চারা আপনার, আমি আমার টার্গেট এখন থেকে পূরণ করতে থাকবো, আপনার কাছ থেকে নিবো, আমি কথা দিলাম। আপনি চেক চাইলে চেক পৌঁছে যাবে আমার, আপনি অ্যাডভান্স পাবেন না। হইলে ব্যবসা করি না, হইলে করে দেখছি, টাকা আর ফেরত পাওয়া যায় না, জিনিস তো পাবেন। এটা কত অজুহাত। আপনি আমাকে নিমের চারা দেন, যত চারা দেবেন সবগুলো আমি কিনে নিব। তাহলে আবার যে 30 টাকার চারা 60 টাকা চাইলে তো হবে না, হবে? আমি নিজে বলেছি, আমি টাকা দিব, তোমার বীজের টাকা দিব, সারের টাকা দিব, লেবারের টাকাও দিব, তুমি নার্সারি করো। বুঝেই না এরা। আপনি আমাকে যদি 1 লাখ নার্সারিতে 1 লক্ষ চারা দেন, যেই দিবে আমাকে, সে যদি করে, তার মিনিমাম 50% লাভ হবে। আমাকে যে চারা সে দিবে, মনে করেন 1 লাখ চারা 30 টাকা ধরলো, তার 15 লাখ টাকায় লাভ। এগুলো বলি, তারা গুরুত্বই দেয় না। আর যারা গুরুত্ব, তারা বলে কি আমি অ্যাডভান্স করি, তাকে আমার আগেই 15 লাখ টাকা দিতে হবে। মানে বুঝতে পারছেন তো কিরকম ব্যবসা এটা। আমি বলছি আপনার চারা, বীজ, লেবারের খরচ সমস্তই আমি দেবো, তাও রাজি না। কিন্তু ভারতে কিছু না, শুধু আমার জামিন হয়েছে, ফোনে বলছে হ্যাঁ আমি ফরিদকে চিনি, মিস্টার শেখ ফরিদকে চিনি। তারপরে আমার ভিডিও দেশে তার বলছে নো প্রো, কত না এত চাহিদা, ডিমান্ড কত 1 লাখ, ডিমান্ড কত 50,000, তারা নিয়ে নিছে। তাই 1 টাকাও চাই নাই আমার কাছে, শুধু বলছে যে কনফার্ম করে না, কনফার্ম করে দিয়েছে। 1 কোটি চারা ভারতে যে আমি কিনবো, 1 কোটি চারাতে তাদের মিনিমাম 1 কোটি চারার দাম কত? 25 টাকা হলে 25 কোটি, অর্ধেকে কিন্তু লাভ, 12.5 কোটি টাকা তাতে লাভ হবে। 30 টাকা হলে 30 কোটি, 40 টাকা হলে 40 কোটি, 20 কোটি টাকা কিন্তু লাভ। তারা কিন্তু ভাবতেছে না যে আমি এটা নিবো কিনা, তারপরে আমি টাকা তো দিলাম না, তারা কিন্তু এই চিন্তা করে না। জুতার কথা বলেছি, বাংলাদেশের মানুষের চরিত্র বলি। জুতা আমার কি বলছে জানেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন, 1,000 টাকা চাইছে আমার কাছে জুতা, 1,000 টাকা প্রতি পেয়ার, বলছে 1,000 টাকা দিতে হবে। কত বড় বাটপার! এমন না যে প্রকার ফ্যাক্টরি মালিক যারা কাজ করে, অথচ এই পাটের স্যান্ডেলের কত চাহিদা জানেন? কমসে কম আমি আপনাকে মানে শীতের সময় প্রতি সিজন আপনাকে আমি 1 লক্ষ পেয়ার শুধু আপনাকে বিক্রি করে দিতে পারবো, আমার ডিমান্ড অনুযায়ী আপনি দিবেন। তা আপনি যদি আগে 400 টাকা চান, 500 টাকা চান, কিভাবে পারবো? ওটা মার্কেটে আমি ভারত থেকে আনতেছি 200 টাকা, 200 টাকা, আপনি সেটা 500 টাকা, 100, 1,000 টাকা। আচ্ছা, এগুলো এমন না যে এগুলো আমার রেকর্ড, এগুলো কিন্তু আমার রেকর্ড করা আছে। এগুলো বাংলাদেশের মানুষ, বুঝতে পারছেন? এগুলো বাংলাদেশের মানুষ আমার কাছ থেকে, তারা শুধু লিখিত নিয়েছে, আমাকে ডকুমেন্টস করে এগ্রিমেন্ট, অর্থাৎ আমি যদি না নেই তাহলে আমার নামে তিনি ক্ষতিপূরণ মামলা করে দিবেন। এই কাজটা, এগ্রিমেন্টটা হয়ে গেছে আমার সাথে, সেটা সিডেরই হোক, মানে নিমের চারার বীজ হোক, আর জুতা হোক, মানে আমি যে প্রোডাক্টের কথা বলি, তারা আমাকে উকিল দিয়ে একটা এগ্রিমেন্ট সাইন করে নেয়। আমার পাসপোর্ট, আমার আইডি কার্ড সহ, সাক্ষী সহ, যার যার দেশের অনুযায়ী আমার কাছ থেকে এগ্রিমেন্ট নিয়ে নেয়, বা আমার পক্ষে আবার একজনের এগ্রিমেন্ট নেয়। টাকা চায় না কেউ, আর আমাদের দেশে আগেই টাকা চায়। আর নকশিকাতা, আমাদের নকশিকাতা মার্কেটে বিক্রি করে খোলা বাজারে 1,800 থেকে 1,200। আমি বলছি যে আমাকে বাল্ক যা আছে সব দিয়ে দিবেন। কত চাইছে জানেন? বলেন তো, বলেন। জামালপুরে যারা, ওই যে পাউসি, তারপরে তারাকান্দি, আর অন্যান্য জায়গায় জামালপুর সদর বিক্রি করে না, আমি একটা উদাহরণ দিলাম না, অনেকে তো মনে করেন চাপামারি। আমার বলেন তো কত চাইছে? আপনারা 800 থেকে 1,200 খুচরা বিক্রি করে, আমার কাছে কত চাইছে জানেন? 1,400 টাকা। আমি বলছি আমারে 10,000 পিস দিবা, 1,400 টাকা লাগবে। কি বুঝলেন? এই হলো বাংলাদেশের মানুষ ব্যবসা বুঝে। কি জামালপুরে যারা শুনবা, এটা জানো না? এই 7-8 বছর আগের কথা বলতেছি আপনাকে। এখনো আমি যদি কালকে ফোন দিই জামালপুর, আর নকশিকাতা লাগবে 5,000 পিস, কি বলবে জানেন? জ্বর থেকে অ্যাডভান্স দেন, আর দাম হলো ডাবল। এইগুলো আমাদের দেশের মানুষ খাচ্ছে, ব্যবসারা করবে তো $30 বিলিয়ন ওইখানে যাবে না? ওইখানে যাবে, ওইখানে যাবে। সিরাজগঞ্জ আমি শুধু একজন মানুষ পাইছি সিরাজগঞ্জের,
তিনি নিমের সারা নার্সারি করছে, আমার কাছে 1 টাকা নেয় নাই, এমনকি এগ্রিমেন্টও করে নাই। সে বলছে যে আপনার আমি 1 লাখ সারা দিব, তার সাথে দামও আমার যে রেঞ্জ এত থেকে এত দাম ফুরানো হয়ে গেছে, যে এর থেকে এই মার্জিনের মধ্যে আমাকে দিবে 1 লাখ সারা। এই একটা লোকই পাইছি শুধু ওই অঞ্চলে, যেগুলো নিমের সারা আগামী বছর যাবে ওইখানে 1 লাখ সারা যাবে, ওই জেলাতেই, শুধু এক জেলাতেই, সিরাজগঞ্জ জেলাতেই। আর যাদের কাছেই বলছি আগে টাকা চায়, তার টাকার পরিমাণের একটা মাত্রা থাকতে হবে তো। বীজ কত টাকা, এত টাকা, সার কত, এত টাকা, লেবার কত, এত টাকা, না মানে তার যে ব্যবসা হবে তার চেয়ে বেশি আগেই চায়। তাহলে আপনি বিনিয়োগ করেন, আপনার কাছে কে যাবে? এই হলো বাংলাদেশের ব্যবসা, বুঝে না। যে কোনো ব্যবসা আপনার বিশ্বাস হয় না, আপনি করতে গিয়ে দেখেন। আজ পর্যন্ত আমি বাংলাদেশের মানুষের যা অর্ডার দিয়েছি, এমনকি পাটের জন্য, পাট কেনার জন্য লোক পাঠিয়েছি, কি বলছে জানেন? তারা প্রতিদিন 2000 করে টাকা দিতে হবে, সে খুঁজে আমার পাট নিয়ে দিবে। 3-4 জেলায় কথা, আগেই তারা টাকা দেন লাগবো প্রতিদিন পাট কিনি না কিনি। আলাপ শুনছেন? এই হলো বাংলাদেশের মানুষের ব্যবসা হচ্ছে। অন্য দেশ কিন্তু তা না, তারা বলবে কত অর্ডার আপনি দেন, আপনি অর্ডার দেন, এগ্রিমেন্ট করেন, সর্বোচ্চ চেক চাই, আর সে বেশি কিছু না। তার মানে এই না যে বাংলাদেশের মানুষ সবাই ব্যবসা বুঝে না, তা না, অবশ্যই ব্যবসা বুঝে নাকি সেটা প্রসঙ্গ। এখন বুঝতে পারছেন তো কেন? আর এটা হলো বাংলাদেশের মানুষ যাবে। রাষ্ট্রীয় চরিত্র আসেন, কানাডা হাইকোর্ট দেখে একটা হাসপাতাল লাইসেন্স পাইতে আমার 3 বছর, আমি শেখপুর পাই নাই, 3 বছর দাঁড়ে ঘুরেছি, আমাকে হাসপাতাল লাইসেন্স দেয় না কানাডা হাইকোর্ট, অথচ লাইসেন্স আর হাসপাতাল চালায়, কোনো সমস্যা হয় না, কেউ সহযোগিতা করে না, রাষ্ট্র আপনাকে সহযোগিতা করবে না। ভারত কেন এরকম করে? কারণ ভারতে কেন যায়, একদিকে হলো তারা সেখানে 150 কোটি মানুষ, পাশাপাশি তাদের মানে আপনি যদি ভারতে ব্যবসা করেন আপনার কোথাও যাওয়ার দরকার নেই, শুধু ভারতেই যথেষ্ট। অথচ বাংলাদেশ হতে পারতো বিজনেস হাব, 17 কোটি 18 কোটি মানুষের দেশ। আমার দেশের এই $30 বিলিয়ন আমার দেশে আসার কথা ছিল না, কিন্তু নাই। আপনি দেখেন চামড়া শিল্প বাংলাদেশের শেষ, ধ্বংস করে দিছে। এই জন্য কিন্তু কারো দূষণ, আসল দূষণ চামড়া শিল্প নিয়ে কিন্তু কোনো কেউ কথা বলে না। বলেন তো কেন? কারণ এটা তো ভারতকে দুষতে পারবেন না। এমনকি পাট শিল্প ধ্বংসের জন্য ভারতকে দোষে, অথচ বিএনপি 2000 এই যে তারা যখন 2001 থেকে 5 ক্ষমতা থাকলো, আদমজি তারা বন্ধ করলো, দোষ দেয় আওয়ামী লীগের। এক বামপন্থী নেতা আমাকে বলছে যে আওয়ামী লীগ নাকি দেয়, বামপন্থী বলছে। আল্লাহ, আপনার ঘিলু নষ্ট হয়েছে, এটা তো নষ্ট করছে, এটা বন্ধ করছে বিএনপি, আদমজি জুট মিল। মজার বিষয়, আদমজি জুট মিল বাংলাদেশে বন্ধ হয়েছে আর ভারতে জুট মিল চালু হয়ে গেছে। কেন ভাই? বাংলাদেশের টেক্সটাইল মার খাচ্ছে, গার্মেন্টস মার খাচ্ছে, ভারতের সাউথে এটা নতুন করে করতেছে, এটা জানেন আপনারা? চামড়া শিল্প সব চায়না দখল করে নিছে, একেবারে মাগনা, পানির দরে চামড়া নিয়ে সারা দুনিয়াতে বাংলাদেশের চামড়া দেয়। সে বাংলাদেশের চামড়া পাকা করে সারা দুনিয়ায় সাপ্লাই করতেছে, পানির দরে নিতেছে চায়না। বাংলাদেশের চামড়া শিল্প কিন্তু চায়নার দখল, আপনারা জানেন। মধুপুরে আমি না, আরো কয়েকজন, আমি না শুধু, বেশ কয়েকজন মধুপুরে পাইনাপেল মানে আনারসের জুস করে 100% রপ্তানি ব্যবসা। আরে ভাই, আপনি ঘুরতে বাংলাদেশের সব স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, খাদ্য মন্ত্রণালয় মানে কি বলবো আর ভাই, ঘুরতে শিল্প মন্ত্রণালয় ঘুরেন, ঘুরতে আপনার জুতার তলাক হয়ে যাওয়ার পারমিশন পাবেন না। নাহলে আমি কি একা বুঝি? মধুপুরের লোকজন কি আপনি কি দাঁড়ানোর চেষ্টা করে নাই? মধুপুর অন্তত 50 জন চিনি, তারা নিজেরাই, যাদের নিজেরা জমিদার, তারাও চেষ্টা করতে পারে নাই। সরকার শহীদ নামে একটা লোক ছিল, আগে করতে আওয়ামী লীগ, পরে করে তিনিও বহুত চেষ্টা করেছিলেন। এছাড়াও আরো কয়েকজন আছে, বহু লোক চেষ্টা করছে, তাদের নাম আপনারা জানেন। বহু মানুষ চেষ্টা করেছে, পারে নাই। সরকার এত ডিস্টার্ব করে রাখবে, এমন আপনার সামনে কালা বিলাই ছেড়ে দিবে যাতে আপনি করতে, তারপর চাঁদাবাজি লোকাল প্রবলেম, সেটা আলাদা কথা। তো বিনিয়োগকারীদের আকৃষ্ট আপনি করতে পারবেন না। আশিক ফাশিক চৌধুরীর কাজ বাচ্চা, ওর জায়গায় যদি আমার রাখতো না এতদিন বাংলাদেশে, ওই দেখেন এক বাংলাদেশের যদি আনতে পারতাম, এই যে এই লোকটা যদি হাতে পায়ে ধরে বাংলাদেশে আনতে পারতেন, 4 লাখ কোটি টাকা। আর ওই ফাশিক নাকি আশিক চৌধুরীর পিছনে লাখ টাকা না, 100 কোটি টাকার উপরে খরচ হয়েছে সম্ভবত প্রথম কয়েক মাসেই। আবার বিএনপিও তার নাচলো। আর আমার মতো ফরিদ, আমি তো কোনো যোগ্য মানুষ না, বড় ব্যবসায়ী না। আমারও যদি শুধু আপনার পেটে ভাতে আর বিমান ভাড়া দেন, আমার খাবার দিবেন, থাকবার দিবেন, আর হোটেল ভাড়া দিবেন, বিমান ভাড়া দিবেন, আর একটাও দিতে হবো না। দেখেন বাংলাদেশে বিনিয়োগ আনতে পারি কিনা, দেখেন আনতে পারি কিনা। অন্তত 10-20,000 30,000 কোটি টাকা বিনিয়োগ আনা তো কোনো বিষয় না, যদি মিনিমাম যোগ্যতা থাকে আপনার বিষয় সম্পর্কে। আর ফাশিক চৌধুরী নাকি দুনিয়া এত বড় পণ্ডিত, এত বড় শিক্ষিত, তার পিছনে রাষ্ট্র ইউনুস সারা দুনিয়া 5 পয়সা টন 1 টাকা বিনিয়োগ আনতে পারেনি, বরং বাংলাদেশের $30 বিলিয়ন অন্য জায়গায় চলে গেল। এর চেয়ে দুঃখের লজ্জার কি থাকতে পারে?
এই হলো আমাদের বাংলাদেশ, এই হলো আমাদের বাংলাদেশ। বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বহু মানুষ আছে, কিন্তু না রাষ্ট্র ব্যবস্থা, না এখন তো নাই, এখন তো আসবেই না। কারণ হলো এখন বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল। সবাই জানে বাংলাদেশে যে কোনো সময় সিভিল ওয়ার হবে, যে কোনো সময় যুদ্ধ হবে, এটা সবাই জানে। এটা কোনো ব্যবসায়ী 5 পয়সা, ব্যবসায়ীদের বোধাই মনে করেন না। ব্যবসায়ী আপনার পাম্পট্টিতে ওই ডেস্টুনিতে কারা গেছে জানেন? আমার মতো যারা ফইতে তারা গেছে, ওই যে যারা লুবি ব্যবসা করতে বুঝে না তারাই গেছে। ডেস্টুনিতে কোনো শিল্পপতিরে যেতে দেখছেন? নিউ ইয়র্কে কোনো শিল্পপতি যাইতে দেখছেন? এত পাগল পাইছেন আপনি? হাই হাই কোম্পানিতে কোনো শিল্পপতি কোনোদিনই যায় নাই, বরং ওরা হাই হাই কোম্পানি বানায় আপনার সুইসে নেওয়ার জন্য। ব্যবসায়ীদের যখন সাথে কথা বলি, তারা কিন্তু প্রত্যেকটা কথা আপনার হিসাব করে, অঙ্ক কষে একটা বলেতে দেয় না, একটা আপনাকে ছাড়বে না। আপনার কথা থেকে বুঝে ফেলবে আপনার দৌড় কতটুকু। ওই 80 দৌড়ি স্টুডেন্ট বুটে লেয় না, হবে না। প্রথম হলো দেশপ্রেম থাকতে হবে ফার্স্ট, ভণ্ড হওয়া যাবে না। কনফিডেন্ট, ও তো নিজেও তো জানে, চলে যাবে, ও নিজেই চলে যাবে, ও জানে। আর বিশ্বাস করো কে? ব্যবসায়ীরা জানে যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিতিশীলতা চলতেছে। পাকিস্তানে কেন বিনিয়োগ হয় না? ঠিক ওই কারণে বাংলাদেশে বিনিয়োগ হবে না। এখন সব বিনিয়োগ ভারতে চলে যাচ্ছে। আপনি কি জানেন? আমি কিন্তু এর আগে বলছিলাম যে বাংলাদেশের ব্যবসায়ীরা বিনিয়োগ করতেছে, আমার বিশ্বাস হয় না। ওই যে আমি যে বললাম আপনারা 1 কোটি নিমের চারা কিনবো, ওটা আমার বাবার টাকা, আর বাবাকে 25-30 কোটি টাকা গেছে, বলে তো বাংলাদেশি লোকেরই টাকা। এবং এটা মনে করেন না যে একটা আওয়ামী লীগ, একটা আওয়ামী লীগ না। আর অনেকে ভাববেন যে আওয়ামী লীগের জালিয়াতের টাকা দিবেন না, আওয়ামী লীগ না, ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী। আপনার মতো হয়তো কেউ 5 লাখ দিবে, কেউ 20 লাখ দিবে, কেউ 50 লাখ দিবে, কেউ 1 কোটি দেবে, এরকম করে। কেন বিনিয়োগ করবে? কারণ হলো যে এই বিনিয়োগ ফিরে আসবে। বাংলাদেশে খোদ ভরসা নাই, ব্যাংকের ভরসা নাই, কয় টাকা রিটার্ন পাইতেছেন ভরসা নাই। বাংলাদেশের এই জুলাইয়ের 24 আগস্টের পরে বাংলাদেশের শুধু রাজনীতির ক্ষতি হয় নাই, অর্থনীতির ক্ষতি হয় নাই, সব কিছুই ক্ষতি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। গণতন্ত্র, অর্থনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ একেবারেই ধ্বংস। বাংলাদেশ আগামীতে রাজনৈতিক স্থিতিশীলতা যদি না আসে, এই দেশে মানুষ না খেয়ে মারা যাবে। এখনই তো 1 কোটি মানুষ ভারতে গিয়ে কামলা দিতে হয়, তাই না? কামের বেড়ে দিতে হয়। তাহলে আগামীতে কি হবে? বাংলাদেশের মানুষ, আপনারা কি জানেন যে বাংলাদেশের মানুষ গোপনে ভারতের সিনেমায় বিনিয়োগ করে? আপনারা জানেন? জানেনই না। বাংলাদেশ অন্তত 100 জন লোক ভারতে, এটা আমি ওই একটা যে কোনো একটা কারণে খোঁজ নিতে একটা ফিল্মের ব্যাপারে কথা বলতে যাই জানছি। বাংলাদেশে আমি জানিই না, যাই দেখি বাংলাভাষী মানুষ বসে আছে। শুধু মুম্বাই না, চেন্নাইও বসে আছে। চেন্নাই শুধু কামলা দিতে যায় না বাংলাদেশিরা, কিন্তু এই যে এমনি গালাগালি করে যে বাংলাদেশিরা কামলা দিতে যায়, কাজের বেটি না ভাই, ধনী মানুষও আছে, তারা বিনিয়োগ করতেছে। আপনি জানেন সেটা? বৈধভাবে অবৈধভাবে বিনিয়োগ করে। চেন্নাই, মুম্বাইও বিনিয়োগ করতেছে, তারা সাউথেও তারা বিনিয়োগ করতেছে। সিনেমাতে 100 জন, মিনিমাম 100 জন। বাংলাদেশে 100 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে বিনিয়োগ, মানে শিল্প ব্যবসা মেরে খেয়ে এই ব্যবসায় নামছে, বুঝবেনই না তারা বিনিয়োগ করতেছে। এরকম বিনিয়োগের ধর্ম কি? অর্থের ধর্ম কি? পানির ধর্ম কি? সে নিচে যাবে। কিন্তু আমার বাসায় উল্টা, কিন্তু আমার বাসায় আমি বুঝি না, মোটর নাই, কিছু নাই, পানি কেমনে উপরে উঠে জানি না, মেকানিজম বুঝি না। এখানেও কোনো মেকানিজম আছে, আমার বাসায় কি এটা আমি জানি না। আমার বাসায় মোটর কিন্তু নাই, কারেন্ট চলে না, এমনি চলে। পানির ধর্ম শুনছি উপর নিচে যায়, এটা উপরে যায়, কেমনে যেন যায় আমি জানি না। এর মধ্যেও কোনো মেকানিজম আছে হয়তো, আমি জানি না। পানির ধর্ম যেমন নিচে যায়, বিনিয়োগের ধর্ম যেখানে বিনিয়োগ ফিরে আসবে সেখানে যায়। যেখানে যুদ্ধ চলে সেখানে কেউ যুদ্ধ বাজারে বিনিয়োগ করবে, আর কেউ না। এই যে যুদ্ধের ভাব দেখতেছেন না, এগুলো বিনিয়োগ করে। এটা বিনিয়োগ, যুদ্ধ একটা ব্যবসা রে ভাই। আপনি চাইলেও যুদ্ধ থামাইতে পারবেন না। এই পুরোনো অস্ত্র মস্ত্র কোথায় বিক্রি করে? মনে করেন 20 বছর আগে আমেরিকা, জার্মান, রাশিয়া, ফ্রান্স, ভারত, চায়না, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এরা বানাইছে না বিভিন্ন দেশ। এই অস্ত্রগুলো কাজে খাটাইতে হবে না? কাজে খাটাইতেছে, যুদ্ধ তো লাগাইতে হবে। যুদ্ধ কিন্তু ভাই আপনি আমি চাইলেও হবে না। পুরানো জিনিসগুলো ফালাই দিতে হবে না, নষ্ট করতে হবে না, নতুন কিছু বানাইতে হবে না। পৃথিবীতে মানুষই একমাত্র আজব প্রাণী যে নিজেদের হত্যা করার জন্য তারা অস্ত্র বানায়, তাই না? কি অদ্ভুত না এই বিষয়টা? এই সহজ বিষয়টা কেউ বলে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো শিখে না। যাই হোক, যেটা বলতেছিলাম, বিনিয়োগের পরিবেশ দিতে হবে। বিনিয়োগের পরিবেশ, আপনি দেখেন দুবাইয়ে বিনিয়োগের পরিবেশ ছিল, দুবাই মানুষ বিনিয়োগ করছে। ইসরায়েল, পৃথিবীর বড় বড় কোম্পানি, সবগুলোর কোম্পানির অফিস ওইখানে আছে, আপনি জানেন? কারণ ওখানে বিনিয়োগের পরিবেশ আছে, তাই সেখানে চলে যায়। আপনি মনে করেন না যে আমেরিকা মানুষ এত কেন যায়? বিনিয়োগের পরিবেশ আছে। ইংল্যান্ড কেন চলে যায়? বিনিয়োগের পরিবেশ আছে। এই দেশের মানুষ টাকা চুরি করে কেন ইউরোপ, আমেরিকা, কানাডা যায়? কারণ সেখানে নিরাপদ আছে। কেন চলে যায়? মানুষ তো পাকিস্তান যায় না, মানুষ তো আফগানিস্তান যায় না, যায় এমনকি মুসলমানরা সৌদি আরবেও যায় না, এমনকি মুসলমান জর্ডান, দুবাইয়ে যায় না। কোথায় যায়? আমেরিকা, ইউরোপ বিনিয়োগ করে। এখানে
টাকা মেরে কি করে এরা? ধরুন লুটেরা কোনো সন্দেহ নাই। বিনিয়োগ এখানে কেন? আপনি কি জানেন যে বাংলাদেশের কতজন মানুষ ঢাকায় বসে আমেরিকাতে বাড়ি কিনে? এমন না যে দুর্নীতিবাজ শুধু না, তা না, সাধারণ মানুষও বাড়ি কিনে। এটা জানেনই না। বাংলাদেশে বসে তারা আমেরিকাতে বাড়ি কিনে, ফ্ল্যাট কিনে, বাড়ি কিনে। এটা আমি জানতাম না। কোনো একটা কারণে গিয়ে খুঁজতে গিয়ে আশ্চর্য হয়ে গেছি। হ্যাঁ, সব জায়গাতেই আছে মানুষের ধর্ম বিনিয়োগ, সেখানে যায় যেখানে তার বিনিয়োগের নিশ্চয়। যেমন দুবাই থেকে এখন সব পালাচ্ছে, কারণ যুদ্ধ বেজে গেছে, দুবাই আক্রমণ হয়েছে, অনেক বিনিয়োগ। আপনি কি জানেন দুবাইয়ের হাজার হাজার বিনিয়োগকারী পালায় চলে গেছে যখন ইরান হামলা করছে? কাতারের বিনিয়োগকারী চলে যাচ্ছে, জর্ডানের বিনিয়োগকারী চলে যাচ্ছে কেন? কারণ তারা দেখছে যে না, দুবাইয়ের আগে মনে করেছিল নিরাপদ না, ওইখানে আরেক গেম চলতেছে। যাই হোক, ভারতের কাছে মানুষ কেন আসে? কারণ ভারত একটা রাজনৈতিকভাবে স্থিতিশীল, যে ভারতের সামরিক শাসন আসবে না। ভারতে যদি কোনো গন্ডগোল হয়, প্রটেস্ট হয়, 3 দিনের মধ্যে থেমে যাবে, বা 5 দিনে থেমে, বা 1 মাসে থেমে যাবে। কিন্তু বাংলাদেশ অনিশ্চিত। ওই যে অনেকে মনে হয় পাকিস্তান ভারতে হামলা করেছে, বিভিন্ন সময় দেখেন জঙ্গি হামলা করে। এটা শুধু মৌলবাদী হামলা না, এটার কারণ হলো, ভারতের উপর হামলা করার কারণ হলো বিশ্বকে দেখানো যে ভারতে কিন্তু বিনিয়োগ করা যাবে না, ভারতের অবস্থা ভালো না, এই জন্য হামলা করে। আপনারা মনে করেন না এটা ধর্মের ব্যবসা? একটু না। ভারত যদি পাকিস্তান যদি ধর্মের ব্যবসা করতো, তাহলে ভারতের মুসলমানটাকে নিয়ে যায় না কেন? 47 সালে তারা নিয়ে যায় নাই। বাংলাদেশও তাই। দেখেন না, নিজের 1 কোটি মানুষ ভারতে বসে আছে, একজনও নেয় না। রাজনীতি ধর্ম কিচ্ছু নাহলে বোকাস, মিথ্যা কথা, ঠাড়া করা মিশা থাকলে। ওই যে ভারতের সঙ্গে হামলা দেখেন না, প্রত্যেকটা হামলার পিছনে যে বলছে না, ভারতের ডিস্টার্ব করবে, তারা ক্ষত বিক্ষত করবে, হাজার রকম ক্ষত বিক্ষত করবে। তাদের পলিসি পাকিস্তানের উদ্দেশ্য হলো অর্থনীতি ধ্বংস করা। কারণ যুদ্ধ করলে সেখানে মানুষ বিনিয়োগ করবে না। ওই যে পাকিস্তানে ওই 2 দিন পর দেখবেন বোমা মারতেছে, গাড়ি উড়ে যাচ্ছে। উদ্দেশ্য শুধু পাকিস্তানকে অস্থিতিশীল করা না, পাকিস্তান যাতে বিনিয়োগ কেউ না আসে। সেদিন আপনি দেখেন ভারত চায়না সিপ্যাক করতেছিল, বন্ধ হয়ে গেছে। বেলুচিস্তানের মারামারিতে বন্ধ হয়ে গেছে। পাকিস্তানে কেউ বিনিয়োগ করে না। একমাত্র একটা রাষ্ট্র, সে হলো চীন। এখন সেও বন্ধ করে দিচ্ছে, কেউ বিনিয়োগ করে না। তার জন্য তো পাকিস্তান ভিকারিস্তানে পরিণত হয়েছে, বাংলাদেশ ওই দিকে যাচ্ছে। ভারত ওই যে কিছুদিন আগে হামলা দেখলেন না, কাশ্মীরের একটা জায়গায় পুলওয়ামা হামলা, এটা ছিল শুধুমাত্র ধর্মীয় কারণ না। সামনে দেখেছেন ধর্ম, যে মানুষের কালেমা পর, পায়জামা খোল, তোর আগা দেখি ঠিক আছে কিনা, তাই না? এগুলো চেক করছে না? এগুলো অন্য মূল উদ্দেশ্য হলো ভারতকে অস্থিতিশীল করা, পৃথিবীকে দেখানো এই যে দেখো এদের রাজনীতি, ওখানে যাতে ওখানে পর্যটক না যায়, পাশাপাশি অর্থনীতি যাতে ধ্বংস করা যায়, এই জন্য এগুলো করে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য না। কারণ ভারতের সাথে কোনোদিনও যুদ্ধ করে পারবে না পাকিস্তান। কেন? এত মুরদ, এত কিছু পারে, এত জজবা, এত পারে না, যুদ্ধ যায় না কেন পাকিস্তান ভারতের সাথে? কারণ যুদ্ধে গেলে তো যুদ্ধ শেষ। যুদ্ধ আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর করুন, তারপর তো শেষ হয়ে যাবে। হয় আপনি ধ্বংস হয়ে যাবেন, নাহলে ভারত ধ্বংস হবে, অথবা কেউ মীমাংস করে দেবে। কিন্তু ডিস্টার্ব করতে হবে, ডিস্টার্ব করলে বিনিয়োগ করবে না। ভারত এগুলো বুঝে। তার জন্য ভারত এ দেখেন না, বাংলাদেশ চুলকাইতেছে ভারতকে, যুদ্ধে যায় না। এখন যুদ্ধে যাওয়া মানে ভারতের অর্থনীতি আঘাত পড়বে। ভারত তো বাংলাদেশকে 7 দিনের মধ্যে আপনাকে সারেন্ডার করাবে, তাই না? এটা ইউক্রেন পান নাই যে চুপচাপ থাকবে, সেটা ভাড়ায় ফেলবে। প্রথমে গিয়ে এখানে পানিপথ দখল করবে। ভাই, আমরা সামরিক লোক না, কিন্তু আমাদের কিছু জ্ঞান আছে, ভূগোল জ্ঞান আছে কিছু। প্রথমে গিয়ে ওইখানে চিটাগাংটা দখল করবে ভারত, বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, শুভম শীঘ্রম। প্রথমে চিটাগাং দখল করে নেবে, বন্দর। আর বার্মার সাথে অলরেডি লিঙ্ক করে ফেলছে। বার্মার দিক থেকে ডিস্টার্ব করবে না। তা আপনি কই যাবেন? আকাশপথে যুদ্ধ বললে আকাশপথে এমনি বন্ধ হয়ে যাবে। কোথায় যাবেন? একেবারে সিপাই করে যাবেন, গাজা না বাজা হয়ে যাবেন। কিন্তু ভারত কেন যাবে না জানেন? ভারতের যে লসটা হবে, ভারত অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। কারণ এই যে বিনিয়োগ, $30 বিলিয়ন বাংলাদেশে, একটা বিনিয়োগকারী 4 লাখ কোটি টাকা, এরকম তো শত শত বিনিয়োগকারী আসবে। ভারত তো ওই ঝুঁকি নিবে না। সেই জন্য ভারত চুপ থাকবে। ওই যে গল্প বলছিলাম না, আমাদের আরামনগর বাজারে বা রামনগর বাজারে এক লোক ছিল, তার খাদায় জমি, তার সাথে ফুটপাতের এক দোকানদারের ঝগড়া লাগছে। সে বলছে যে, কাহা তুমি ওর তো মারামারি করো না, থাবড়া মারো না কে দূরে, শালারা মাইরে জেলে বাড়াও না কেন? করে যদি মারি, হাসপাতাল নিলে আমার টাকা দিতে হবো, আর যদি জেলে পুরি, তাহলে আমার বাড়িতে ওর বউ পোলাপান আমার পাপ দেবো। তাই আমার গাইল পারতেছে, গাইল পারুক। ভারত এই পলিসি নিয়েছে, বুঝতে পারছেন? আপনি মনে করেন না যে গ্রামে, এই যে গ্রামের মানুষ যে কিছু পলিসি নেয়, এগুলো মনে করেন এগুলো চাণক্য নীতি, সে পড়ে নাই। আপনি পৃথিবীর অনেক নিয়ম, অনেক কিছু মানেন যা আপনি পড়েন নাই, কিন্তু হয়তো আপনি প্রাচীন গ্রিকের তথ্য কথা মানতেছেন, বা দর্শন মানতেছেন, বা ভারতের দর্শন মানতেছেন, বা পারস্য দর্শন মানতেছেন, কোনো না কোনো ভাবে আপনি মানতেছেন, কিন্তু আপনি জানেন না ওইটা ওই দর্শনটা মানে। তো ওই গ্রামের ওই কথাটা চাণক্য নীতির সাথে মিল আছে।
কারণ অতি দুর্বলের সাথে তাকে একবার কিক আউট করে একবার ভ্যানিশ করে দিতে হবে, আর নাহলে কিছু করা যাবে না। তো বাংলাদেশটাকে তো ভ্যানিশ করে দিতে পারবে না ভারত, কারণ 18 কোটি মানুষ ভ্যানিশ করা যাবে না, এগুলো ভাত খাওয়াতে পালতে হবে। তাই সেই ঝুঁকি নিবে না ভারত। আরে মারলেও বিপদ, মানে বাংলাদেশ ভারতের জন্য হয়ে গেছে সূত্রার পাতা, ওরা ধরলেও বিপদ, ও এসে আপনার গায়ে পড়লেও বিপদ। যেমন আমার দেখে মানুষ অনেকে ডরায়, যারা আমার ছোটবেলা থাকায় চিনে তারা জানে যে আমাকে বলা হয়তো ফরিদ কিন্তু সূত্রার পাতা, ও যদি ধরে তাও বিপদ, আর তুই যদি ফরিদের ধরস তাও বিপদ।